প্রশান্ত বীর আর কার্তিক শর্মা নাম শুনেছেন আগে? মনে হয় না শুনেছেন। এই দুইজন প্লেয়ারের পেছনে চেন্নাই সুপার কিংস কত খরচ করেছে জানেন? অলমোস্ট 29 কোটি রুপি। একবার ভাবুন, চেন্নাই সুপার কিংসের মতো দল এমন দুজন প্লেয়ারের পেছনে এত এত রুপি খরচ করলো, যাদেরকে আমি আপনি চিনিই না, যাদের নাম আমি আপনি শুনিনি, জানিও না যাদের ব্যাপারে। সেদিক থেকে চিন্তা করলে তো আসলে এত বড় বড় নাম আছে, কিংবা আমাদের চোখে যাদেরকে মনে হয় যে ওরা অনেক বড় প্লেয়ার বা দারুণ প্লেয়ার, কিংবা যাদের নামটা আমরা প্রায় শুনি, আলোচনা করি, এরকম বেশ অনেকগুলো নামও তো আসলে দেখলাম নিলামে দল পেল না, কেউ আগ্রহই প্রকাশ করলো না। সেই জায়গা থেকে চেন্নাই সুপার কিংসের মতো দল দুইজন এমন প্লেয়ারকে এত কোটি রুপি খরচ করে নিল, যে প্লেয়ারদের আসলে চিনিই না, কখনো নাম শুনিও নি, এমন দুজন প্লেয়ার। আইপিএলে নিলাম হয় না? আইপিএল এর নিলামের ইতিহাসে, মানে নিলাম থেকে যে আনক্যাপ প্লেয়ারদের নেওয়া হয়েছে, এই আলোচনাটা যদি করেন, তাহলে এই কার্তিক শর্মা আর প্রশান্ত বীর, দে আর অ্যাকচুয়ালি মোস্ট এক্সপেন্সিভ আনক্যাপড ইন্ডিয়ান প্লেয়ার্স এভার। জাস্ট ভাবেন। এখন এত কোটি খরচ করে যাদের নিল চেন্নাই সুপার কিংস, তাদের তো আসলে স্টেট অনেক ভয়াবহ রকমের সুন্দর হওয়ার কথা, তাই তো ব্যাপারটা। মানে অন্য কোন লজিক থাকতে পারে তাদেরকে এত কোটি রুপি দিয়ে নেয়ার? আসলে হয়তো যিনি ব্যাটসম্যান তিনি প্রচুর তাণ্ডব চালিয়েছেন, তাদের যেখানেই খেলেছেন, কিংবা দারুণ ব্যাটিং করেছেন, তার স্টেট হয়তো অনেক দারুণ। অথবা যিনি অলরাউন্ডার, তিনি হয়তো প্রায় সবখানেই প্রত্যেক ম্যাচে অনেক অলরাউন্ড পারফর্ম করেছেন, দুর্দান্ত একটা সিজন পার করেছেন, তেমনই তো হওয়ার কথা, তাই তো? আর তারা অ্যাকচুয়ালি কতটা ভালো, এটা আমরা কোথায় দেখব? এটা তো আমরা দেখব স্টেটে, পরিসংখ্যানে, আসলে কোন জায়গায় কত রান করেছে, কিংবা কতগুলো উইকেট পেয়েছে, যেটা আমরা নর্মালি করি সবার ক্ষেত্রে। মানে আমি আমাদের দেশের কথা বলছি। এখন চলুন এই দুইজনের স্টেট দেখা যাক। প্রশান্ত বীরের স্টেটটাও একটু দেখি, কার্তিক শর্মারটাও দেখি, তারপর বাকি আলোচনায় যাই। প্রশান্ত বীরকে বলা হচ্ছে রবীন্দ্র জাদেজার বিকল্প চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে। একবার জাস্ট চিন্তা করেন, রবীন্দ্র জাদেজার মতো খেলোয়াড়ের বিকল্প বলা হচ্ছে এমন একজনকে যার বয়স এখনো 20ও হয়নি, যে এখনো একটাও লিস্টে ম্যাচও খেলেনি। নামের পাশে হয়তো 9টা টি-20 ম্যাচ, মাত্র 2টা ফার্স্ট ক্লাস ম্যাচ। মুস্তাক আলী ট্রফিতে, যে টুর্নামেন্ট এখন চলছে, এই টুর্নামেন্টে 170 স্ট্রাইক রেটে 112 মতো রান করেছেন, আর 6.5 ইকোনমিতে আসলে 9টা উইকেট নিয়েছেন। এখন আপনিই বলুন, এই যে একটা তার যে পরিসংখ্যান নামের পাশে, এটাকে আসলে 14 কোটি 20 লক্ষ রুপিতে চেন্নাই সুপার কিংসের মতো দলে জায়গা পাওয়ার মতো? আমার তো মনে হয় না। মানে এই স্টেট নিয়ে তো তার আসলে আইপিএল এর নিলামের তালিকাতেই থাকার কথা না, দল পাওয়া তো অনেক পরের ব্যাপার। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? তাকে খুঁজে আনা হয়েছে এমন এক জায়গা থেকে, যেখানে হয়তো আমাদের দেশে হলে তাকে কখনো কেউ খুঁজতেও যেত না, তার গল্পটা হয়তো কেউ জানতো না। এবার আপনাকে আসল গল্প বলি, আসল গল্পে নিয়ে যাই। এই যে প্রশান্ত বীর, যাকে চেন্নাই সুপার কিংসে বলা হচ্ছে রবীন্দ্র জাদেজার বিকল্প, যার কাজটা হয়তো জাদেজার মতো থাকবে, জাদেজার মতোই হওয়ার কথা, কারণ সে লিফটি ব্যাটসম্যান বা হাতি স্পিনার। তো তিনি মূলত উত্তরপ্রদেশে তাদের যে টি-20 টুর্নামেন্টটা হয়, সেই টুর্নামেন্টের ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন ছিল। অনেক রান করেছে না, 200-র মতো রান করেছিল বোধহয়, উইকেট নিয়েছিল 10টা উইকেট পায়নি। তাদের ওই উত্তরপ্রদেশেই অনূর্ধ্ব-23 টুর্নামেন্ট হয় একটা, সেটাও টি-20 টুর্নামেন্ট। ওই অনূর্ধ্ব-23 টুর্নামেন্টে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন এই প্রশান্ত বীর। কতগুলো রান করেছেন, কতগুলো উইকেট পেয়েছেন, তা তো আসলে আপনারা দেখাই পাচ্ছেন। এই প্রশান্ত বীরকে চেন্নাই সুপার কিংসের স্কাউটিং টিম যারা আছে, তারা তার খেলা সেই টুর্নামেন্টগুলোতে গিয়ে দেখেছে। তার খেলা দেখে তাদের মনে হয়েছে এই ছেলেটার মধ্যে এমন কিছু আছে, যেটা চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে খুবই দরকার। তাকে চেন্নাই সুপার কিংসের ট্রায়ালেও নিয়ে আসা হয়েছিল নিলামের আগে। ট্রায়ালে অনেকজনকে আসলে নিয়ে আসা হয়, প্রত্যেকটা আইপিএল টিমেরই অলমোস্ট স্কাউটিং টিম থাকে, যারা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে অনেক প্লেয়ারের খেলা দেখে, অ্যান্ড তারা সেই প্লেয়ারদের যাদেরকে মনে হয় যে তাদের আইপিএলে নেওয়ার মতো, তাদেরকে ডাকেন। নিলামের আগে ট্রায়াল হয়, অ্যান্ড প্রশান্ত বীর চেন্নাই সুপার কিংসের ট্রায়ালেও ছিলেন। সো একবার প্রসেসটা ভাবেন, একটা ছেলে যার স্টেট হয়তো খুব ভালো না, মানে তার স্টেট দেখলে মনে হবে যে সে তো অত বড় প্লেয়ার না, কিন্তু সে
এমন জায়গাতে পারফর্ম করেছেন নিজ প্রদেশের আন্ডার-23 একটা টুর্নামেন্টে, নিজ প্রদেশের টি-20 একটা টুর্নামেন্টে খুব দারুণ ব্যাটিং করেছেন বা দারুণ বোলিং করেছেন কিংবা অনেক দারুণ কিছু করেছেন এমনও না, কিন্তু যা করেছেন মাঠের খেলা তো আসলে স্টেট দেখে বোঝা যায় না, মাঠে বসে বুঝতে হয়। মাঠে বসে যে জিনিসটা আমি দেখব, সেই জিনিসটা আসলে মাঠের বাইরে থেকে শুধুমাত্র পরিসংখ্যান দেখে কখনো বোঝা যায় না বলে প্রশান্ত বীরের মতো প্লেয়াররা 14,20,00,000 রুপিতে চেন্নাই সুপার কিংসের মতো স্কোয়াডে আসতে পারেন। এখন একবার ভাবুন আমাদের দেশের প্রেক্ষাপট। এটা ভাবতে ভাবতে চলুন কার্তিক শর্মার স্টেট দেখা যাক। 12টা টি-20 ম্যাচ খেলেছেন, অলমোস্ট 164 স্ট্রাইক রেটে 334 রান করেছেন, 28টা ছক্কা। ফার্স্ট ক্লাসে 8টা ম্যাচ খেলেছেন, 3টা সেঞ্চুরি, লিস্টেতেও 2টা সেঞ্চুরি, 2টা 50 আছে 9 ম্যাচে। তো খুব স্বাভাবিকভাবেই তার স্টেটটা প্রশান্ত বীরের চাইতে বেশ ভালো। কিন্তু এইটুকুই কি যথেষ্ট ছিল তাকে নেয়ার জন্য? এইটুকু দেখেই কি তাকে ডাকা হয়েছে? অবশ্যই না। তাকে ডাকার পেছনে আছে অনেক বড় গল্প। এই যে কার্তিক শর্মা, তাকে বলা হয় রাজস্থানের 6 হিটিং মেশিন। রাজস্থানের যে প্রিমিয়ার লিগটা হয়, তাদের ইন্ডিয়াতে তো আসলে অলমোস্ট প্রত্যেকটা প্রদেশেই তাদের টি-20 লিগ হয়, বিভিন্ন ধরনের লিগ হয়। সো রাজস্থানের যে টি-20 লিগটা হয়, ওখানে তিনি আসলে দারুণ পারফর্ম করেছেন, দারুণ ব্যাটিং করেছিলেন। রাজস্থান একটা মেয়র কাপ হয়, সেখানেও তিনি খুব ভালো ব্যাটিং করেছিলেন। আর এমনিতে নর্মালি তার লিস্টে ফার্স্ট ক্লাস বা টি-20 স্টেট তো আপনারা দেখেছেনই, কিন্তু এটার বাইরেও ওই যে নিজ প্রদেশে তিনি টুর্নামেন্টগুলো খুব ভালো ব্যাটিং করেছিলেন, খুব ভালো খেলেছিলেন। এটা চেন্নাই সুপার কিংসের স্কাউটিং টিমে যারা আছে, যারা বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গাতে গিয়ে অনেকের খেলা দেখেন, অনেককে খোঁজার চেষ্টা করেন, তাদের চোখে পড়েছে, তারা চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষকে জানিয়েছে। এবং চেন্নাই সুপার কিংস কিন্তু এই নিলামের আগেও যে ট্রায়ালটা অনুষ্ঠিত হয়, ওই ট্রায়ালেও কার্তিক শর্মাকে ডেকেছিলেন। এবং আমি যতটুকু জানি কার্তিক শর্মা গতবারও চেন্নাই সুপার কিংসের সাথে ছিলেন, নেটে ব্যাটিং করেছেন। এবং কার্তিক শর্মা গতবার চেন্নাই সুপার কিংসের যে কয়েকটা প্র্যাকটিস ম্যাচও খেলেছিল তারা টুর্নামেন্ট শুরুর আগে, সেই প্র্যাকটিস ম্যাচগুলোতেও ছিলেন আমি যতটুকু জানি। সো একবার ভাবুন, একটা প্লেয়ারকে নেওয়া হয়েছে গত 1-2 বছরের কথা চিন্তা করে, 1-2 বছর ধরে হয়তো তাকে দেখা হয়েছে, তাকে নার্সিং করানো হয়েছে, তাকে তৈরি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে। জাস্ট চিন্তা করুন। শুধু এই জিনিসটা যে কার্তিক শর্মার ক্ষেত্রে কিংবা এই জিনিসটা প্রশান্ত বীরের ক্ষেত্রে তা না। আপনি মোস্ট অফ দ্য নেমস পাবেন যে নামগুলোকে আসলে আপনি হয়তো খুব ভালো মতো চেনেন না, খুব ভালো মতো জানেন না, বাট তাদের নামের পাশে হয়তো আন্ডার-19 ট্যাগ পাবেন না, তাদের নামের পাশে হয়তো যে স্টেটটা থাকে সেই স্টেটটা অনেক ভারী মনে হবে না, অনেক দারুণ মনে হবে না, কিন্তু তারা দল কিন্তু ঠিকই পেয়েছেন। আমি যেমন আকিব নবীর কথা বলতে পারি। আকিব নবী কি দারুণ পারফর্মটাই না করেছেন রেড বলের ক্রিকেটে, এবং কি রাইট নাও যে সৈয়দ মুস্তাক আলী ট্রফিটা চলছে, এখানেও তিনি ভালো খেলছেন। আমি যদি মঙ্গেশ যাদবের কথা বলি, আরসিবিতে নেওয়া হয়েছে তাকে। মঙ্গেশ যাদব দারুণ বোলিং করছেন, এমনকি তাকে ইয়াস দয়ালের বিকল্প ভাবা হচ্ছে যদি ইয়াস দয়াল ইনজুরিতে থাকে বা দয়াল খেলতে না পারে। পেসার অশোক শর্মা, তিনি এর আগে কলকাতা নাইট রাইডার্সের সাথে ছিলেন, এর আগে তিনি রাজস্থান রয়্যালসের সাথে ছিলেন। আমি যদি ক্রেন্স ফুলেত্রার কথা বলি, তিনি গত বছর হায়দ্রাবাদে নেট বোলিং করেছেন। সো এরকম প্রত্যেকেরই কোনো না কোনো একটা ব্যাকগ্রাউন্ড আছে, প্রত্যেকে হয়তো তাদের নিজ প্রদেশে খুব ভালো ক্রিকেটটা খেলেছেন এবং কারো না কারোর চোখে পড়েছেন, এবং তাদেরকে ট্রায়ালে ডাকা হয়েছে, কাউকে কাউকে একাডেমিতে রাখা হয়েছে টিমগুলোর, এবং নার্সিং করা হয়েছে, তাদের প্রস্তুত করা হয়েছে, রেডি করা হয়েছে, এবং যখন তারা ডেলিভার করার মতো সময়ে পৌঁছেছে তাদের কিন্তু দলেও নেওয়া হয়েছে, এমনকি নিশ্চিত থাকবেন ম্যাচও খেলানো হবে, ভালোও করবে। সো এই যে একটা ব্যাপার, একটা প্লেয়ারকে যার নামের পাশে হয়তো অনেক বড় স্টেট নাই, কিংবা নামের পাশে আন্ডার-19 ট্যাগ নাই, বা সিনিয়র ট্যাগ কোনো কিছু নাই, সিনিয়র জুনিয়র কোনো কিছু ট্যাগ না, জাস্ট তাদের খেলাটা কেউ একজন মাঠে গেছে, দেখেছে এবং এই জিনিসটা রিপোর্ট করেছে মেইন জায়গাতে। একবার ভাবুন কত প্লেয়ার উঠে আসছে। আর আমাদের দেশের কথা ভাবুন, আপনি ভাবতে পারেন এই যে কার্তিক শর্মা বা যে প্লেয়াররাই আছে আমাদের দেশে, এরা এই স্টেট নিয়ে বিপিএলে দল পেত, অনেক দাম পেত। দল পাওয়ার কি, তারা তো নিলামের নাম থাকতো না হয়তো। একটা ছেলে ঠাকুরগাঁয়ে কী করেছে, বা চট্টগ্রামের লিগে কী করেছে, রাজশাহীর লিগে কী করেছে, কিংবা সিলেটের লিগে কী করেছে, এটা কি আমাদের দেখার সময় আছে? আমরা তো যেইটা ঘরোয়া ক্রিকেট আমাদের, সেটাই তো মাঠে গিয়ে আমরা দেখি না। আমরা টুর্নামেন্ট শেষে স্কোর কার্ড দেখি, স্কোর কার্ড দেখে আমরা যাচাই করি, আচ্ছা ও এতগুলো রান করেছে, এতগুলো উইকেট পেয়েছে, তারপর আমরা নিজেদের মতো করে একটা সিদ্ধান্তে পৌঁছে যাই। এভাবেই তো চলছে। কারোর নামের পাশে আন্ডার-19 ট্যাগ আছে, কিংবা কারোর নামের পাশে সিনিয়র ট্যাগ আছে, কিংবা কেউ হয়তো অনেক দিন ধরে খেলছে, আমরা তাদেরকে হয়তো প্রাধান্য অনেক বেশি দিই। কিন্তু ওই যে ছেলেটা হয়তো অনেক দূরে কোথাও চট্টগ্রামের কোনো লিগে কিংবা সিলেটের কোনো লিগে পারফর্ম করছে,
তার নাম তো আমরা জানি না, কারণ আমরা তার খেলা দেখতেও যাই না। আমরা অপেক্ষায় থাকি টপ লেভেলের ক্রিকেটে কখন কেউ আসবে, টপ লেভেলের ক্রিকেটে এসে কখন কেউ পারফর্ম করবে, দেন মানে কিভাবে পারফর্ম করছে সেটাও তো আমরা আসলে দেখবো না, আমরা পরিসংখ্যান দেখবো। এইভাবে আসলে ক্রিকেটটা হয় না। আইপিএলের নিলাম থেকে অনেক কিছু শেখার আছে। আইপিএলে প্রত্যেকটা দল যেভাবে নিজেদের টিম গোছায়, অনেক কিছু জানার আছে। কত নাম পাবেন যে নামগুলোকে হয়তো আপনি আমি সবসময় মনে করি এতে তো অনেক মূল্যে মানে দল পাওয়া উচিত, দল পায় না। আইপিএলের নিলামটা এমনই। সো আমি অনেক কিছু তো আশা করি না, খুব অল্প কিছুই আশা করি, খুব অল্প মানে খুব বড় স্বপ্নও দেখি না। জাস্ট এতটুকু আশা করি যে যেই ছেলেটা পারফর্ম করছে অনেক দূরের কোথাও নিজের বিভাগের কোনো একটা লিগে বা নিজের জেলার কোনো লিগে, ওই জায়গাটাতেও কেউ না কেউ থাকুক তাকে দেখার জন্য, কেউ না কেউ তার রিপোর্টটুকু পাঠাক খুব দারুণ একটা জায়গাতে। ওই ছেলেটা উঠে আসুক, যে ছেলেটা পারফর্ম করছে, যে ছেলেটার সামর্থ্য আছে, ওই ছেলেটার নামের পাশে কে আছে এটা না দেখি, যার সামর্থ্য আছে তাকে আমরা দেখি, তার সামর্থ্যটা দেখি, তাকে নার্সিং করি, তাকে তৈরি করি ভবিষ্যতের জন্য, তাকে সুযোগ দিই, তাকে একটা মঞ্চ দেই পারফর্ম করার, নিজেকে চেনানোর, নিজেকে জানানোর। এটাই তো দরকার। আইপিএল এবার কত প্লেয়ার দল পেল, আনক্যাপড যারা, ম্যাক্সিমামকে আমরা চিনি না, ম্যাক্সিমামের নামের পেছনে আন্ডার 19 ট্যাগ নাই, ম্যাক্সিমামের নামের পেছনে হয়তো অনেক বড় কোনো কিছু নাই, বাট হ্যাঁ তাদের খেলাটা মাঠে গিয়ে যেহেতু কেউ না কেউ দেখেছে, তাদের সামর্থ্যটা চোখে পড়েছে কারোর না কারোর, এবং ঠিকই সেই সামর্থ্যটার উপর ভরসা রেখে তাদের ডাকা হয়েছে। এইবারও দেখবেন প্রত্যেকটা দলের সাথে অন্তত পক্ষে 10 জন 15 জন 20 জন থাকবে, যাদের এই বছরে রেডি করা হচ্ছে পরের বছরের জন্য, কিংবা আরও 2 বছরের পরের জন্য। আর আমাদের আমাদের আসলে কোনো কিছু বলার নাই, কোনো কিছু বলতে গেলেও সমস্যা। সো জাস্ট আফসোস করতে পারি, কিন্তু আমি খুবই মন থেকে চাই যে একটা দিন আসুক, একটা দিন আসবে ইনশাল্লাহ, যখন আমাদের বাংলাদেশের ক্রিকেটেও নামের দিক থেকে কাউকে জাজ করা হবে না, পরিসংখ্যান দেখে কাউকে জাজ করা হবে না, জাজ করা হবে তার অ্যাবিলিটি দেখে, জাজ করা হবে মাঠে তার ক্রিকেটটা দেখে। আমার তো মাঝে মধ্যে হাসিও পায়, কারণ দেশের অনেক বড় বড় ডোমেস্টিক লিগ, কিন্তু দেখা যায় কখনো কখনো মাঠের একমাত্র দর্শক থাকে আমি। এটা খুবই হাস্যকর ব্যাপার, অ্যান্ড আমার অ্যাকচুয়ালি হাসি পাচ্ছে। যাই হোক, ইনশাল্লাহ একটা সময় সব কিছু বদলাবে আশা করি, এইটুকু স্বপ্ন তো দেখাই যায়, যদিও তেমন সম্ভাবনা খুব একটা হয়তো নেই আমাদের কালচারগত দিক থেকে, বা তারপরও সিস্টেম আসলে এমন হওয়া উচিত। সিস্টেম ঠিক থাকলে সব কিছু ঠিক থাকে। সিস্টেম ঠিক থাকা মানে আপনার দেশ অনেক ধাপে এগিয়ে যাওয়া। এই যে ইন্ডিয়ান ক্রিকেট আজকে থেকে 30 বছর পরও, 40 বছর পরও, 50 বছর পরও ঠিকই এরকমই থাকবে। সচিন টেন্ডুলকার গেছে, বিরাট কোহলি এসেছে, কোহলি রোহিতরা যাবে, শুভমান গিলরা আছে, এরপরেও যারা আসছে তারা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটটাকে খুব ভালো মতো এগিয়ে নিয়ে যাবে। শুধু ইন্ডিয়ান ক্রিকেটে না, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, যত উন্নত দেশ আছে ক্রিকেটের দিক থেকে, প্রত্যেকেই দেখবেন সবসময় তাদের কেউ না কেউ আছে। প্রত্যেকটা দলেই অনেক লেজেন্ডারি খেলোয়াড় চলে যাওয়ার পরও আরও অনেক লেজেন্ডারি খেলোয়াড় আসে, তৈরি হয়, পারফর্ম করে। আমাদের দেশে হয়তো হবে তো, প্রশ্নটা তোলাই থাকলো।